করোনা ভাইরাসের কারণে এবছর জিডিপি প্রবৃদ্ধি ২.৫%-এর বেশি হবে না বলে মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই মত দেয় সংস্থাটি। সিপিডি বলছে, বিদ্যমান অবস্থা বেশি দিন থাকলে দেশের প্রায় ৩০% কর্মক্ষম মানুষ বেকার হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। করোনার কারণে দীর্ঘদিন ধরে অনেকটা অচল অবস্থা বিরাজ করছে দেশের অর্থনীতিতে। এ অবস্থায় পরিবহন, পর্যটন সহ ৫টি খাতে সরাসরি প্রভাব পড়ায় এবছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ২.৫%-এর বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে। তবে এ অবস্থায় জিডিপি নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই বলেও মনে করছে গবেষণা সংস্থা সিপিডি। করোনায় বিশ্বজুড়ে কাজের পরিধি কমে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন বেশিরভাগ মানুষ। তাই রেমিটেন্স সহ আয় কমে যাওয়ায় দেশের দারিদ্র্যের হার ২৪% থেকে বেড়ে ৩৫%-এ দাঁড়িয়েছে বলেও জানায় তারা। বাজেট ঘাটতির বিষয়ে যে গোল্ডেন রুল ৫%-এর মধ্যে থাকতে হবে, এই চিন্তাটাও আমাদেরকে এই বছরে বাদ দিতে হবে, যেহেতু আমাদের সরকারি ব্যয় বাড়ানোর একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমাদের যে প্রবৃদ্ধি নিয়ে যে একটা মোহ, আমরা এখনো খুব বেশি চিন্তা ভাবনা করছি, এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা বাজেটের দিকে চেয়ে থাকবো, যেহেতু বাজেট এমন একটা সময় হচ্ছে যখন আমাদের এটা বাড়ছে, যে টেস্টিং ফেসিলিটিস, ট্রেসিং ফেসিলিটিস, এই যে এখন বিভিন্ন জোনিং করা হচ্ছে, এইটার বাস্তবায়ন, এগুলার জন্য জনবল, অর্থবল ঠিকমতো দেয়া আছে কিনা। এবছর রাজস্ব ঘাটতির পরিমাণ ১,২৫,০০০ কোটি টাকায় দাঁড়াবে বলেও আশঙ্কা করছে সিপিডি। তাই রাজস্ব ফাঁকি রোধ ও অর্থ পাচার বন্ধ করে রাজস্ব আদায়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছে সংস্থাটি। কোন কোন জায়গা থেকে আমরা ব্যয় কমিয়ে এনে রাজস্ব বের করে সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে দিতে পারি। আমাদের কাছে মনে হয় বিদ্যুৎ খাত এখানে একটি বড় জায়গা, যেখানে এই ধরনের রিসোর্স বের করে এনে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে ব্যয় করার সুযোগ রয়েছে। এছাড়া বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি রোধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সিপিডি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেট নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। যাচ্ছি তার কাছে। জনাব সেলিম, ১১ই জুন নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা হতে যাচ্ছে। তো আপনার কাছে জানতে চাচ্ছি, চলতি অর্থ বছরের বাজেট সেটির বাস্তবায়ন কেমন হলো? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এবার আমরা সবাই বলছি এবং আমরা সবাই রিয়েলাইজ করছি যে একটা খুব ক্রিটিক্যাল টাইম আমরা পার করছি, এবং এবারে বাজেটের প্রত্যাশাও কিন্তু ভিন্ন ধরনের। গতানুগতিকভাবে যে বাজেটগুলো হয় প্রতি বছর, তার থেকে এবার ভিন্ন হতে হবে। বিশেষ করে খাত ভিত্তিক যে অগ্রাধিকার পাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা বলি, আমরা এমনকি স্টিমুলাস প্যাকেজে যে বাস্তবায়নের বিষয়টা বলি, সেটা কিন্তু এবারে বাজেটে খুব সুনির্দিষ্টভাবে থাকতে হবে। তো সেই আশাটা আমাদের রয়েছে। আপনি যে বাস্তবায়নের কথাটা বলছেন, এটা অসম্ভব গুরুত্বপূর্ণ, কারণ আমরা গত এক দশকের বাজেটের যে অ্যানালিসিস করে আমরা যেটা দেখতে পাই, যে প্রস্তাবিত বাজেট শেষ পর্যন্ত গিয়ে ৭৭ থেকে ৭৮% বাস্তবায়িত হয়। তার মানে একটা বিশাল অঙ্কের বাজেট প্রস্তাবিত হলেও আসলে কিন্তু বাজেট বাস্তবায়নের আমাদের যে দক্ষতা, সেটা কিন্তু অনেক কম। কিন্তু এবার কিন্তু ওই অজুহাত দেখালে চলবে না, কারণ এবার হচ্ছে আমাদের অর্থনীতি এমন একটা টার্নিং পয়েন্টে আছে যে যদি বাজেটে এরকম নির্দিষ্ট অগ্রাধিকার খাতে যদি প্রকৃত অর্থে বাস্তবায়ন না করা যায়, তাহলে সামনের দিনগুলোতে কিন্তু বাংলাদেশ যে অর্থনীতির এই যে ক্রাইসিস থেকে পুনরুদ্ধারের যে একটা বিষয় আছে, পাশাপাশি যে বিশাল একটা আমরা স্বাস্থ্য হেলথ হ্যাজার্ডের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখান থেকে কিন্তু পুনরুদ্ধার পাওয়া খুব কঠিন হয়ে যাবে। এবং আমরা অলরেডি শুনছি যে আমরা জানছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, দেশীয় সংস্থা, আমাদের সানেমের নিজস্ব গবেষণা থেকেও, যে প্রবৃদ্ধি যে একটা বড় ধরনের কমে যাবে তা তো বটেই, পাশাপাশি দারিদ্র্যেরও হার অনেক বড় ধরনের উল্লঙ্ঘন হবে, সমাজে বৈষম্য বাড়ছে, এবং পাশাপাশি বিশাল সংখ্যক মানুষ তারা কিন্তু চাকরি হারাচ্ছে। তো এইসব সমস্যাকে কিন্তু অ্যাড্রেস করার জন্য গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এরকম কোনো ক্রাইসিস সম্মুখীন হয়নি। সুতরাং এবারে বাজেটে আমি মনে করি যে বাজেটটা হওয়া উচিত খুব বাস্তব ভিত্তিক, বাস্তববাদী, যাতে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়, বাস্তবায়ন করা যায়, এবং সেই ধরনের একটা কমিটমেন্টও থাকতে হবে বাজেটের সাথে সম্পর্কিত যারা প্রত্যেকটা মন্ত্রণালয় আছেন, মন্ত্রণালয়ের যে বিভিন্ন শাখা প্রশাখা ডিভিশন যারা আছেন, পাশাপাশি সামগ্রিকভাবে একটা রাজনৈতিক শক্ত একটা উদ্দেশ্য থাকতে হবে, অঙ্গীকার থাকতে হবে,
যে এবারে বাজেটটাকে সেভাবে ইমপ্লিমেন্ট করা। সেলিম যাতে রায়হান, আমরা- আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা দেখেছি যে এই যে করোনার সংকট, মহামারী সংকটটা যখন শুরু হলো তখন থেকেই কিন্তু সরকার নানাভাবে নানা রকম প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছেন এবং নানা রকম মানে যেগুলো সরকারের আগে থেকে পরিকল্পনা ছিল না বা বাজেটে বরাদ্দ ছিল না, সেরকম অনেক টাকা নানা খাতে বরাদ্দ দিতে হচ্ছে। আপনিও তার কিছু উল্লেখ করেছেন। তার পাশাপাশি এই যে রাজস্ব আয়, সেটিও কিন্তু একটা বড় ঘাটতির আশঙ্কা করা যাচ্ছে আগামী বাজেটে, যা কারণ ব্যবসা বাণিজ্য সবকিছু কমে যাচ্ছে। তো এই দুইটা জায়গা, এই দুইটা বিষয় কিভাবে একটা ব্যালেন্স করা সম্ভব আগামী বাজেটে, আপনার এটা মতামত একটা জানতে চাই। বাড়তি, এটা আপনি যেটা বলছেন সেটা একটা বাড়তি আর একটা চাপ হিসেবে এসেছে। এটা ঠিক যে গত কয়েক বছর ধরে কিন্তু রাজস্ব আদায় যে আমরা যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ করা যায় না, এবং আমাদের কর জিডিপির যে অনুপাত সেটা কয়েক বছর ধরে কিন্তু কমে যাচ্ছে। এবং এবারে বাজেটে যে এরকম আমরা এমন সব খাতগুলোকে অগ্রাধিকার দিচ্ছি, দেওয়ার কথা বলছি, আমরা দাবি তুলছি, যে খাতগুলো গত এক দশকে কিন্তু এক অর্থে অবহেলিত হয়ে এসেছে। সুতরাং এখন এটা সমন্বয় কিভাবে হবে? পাশাপাশি আপনি যে স্টিমুলাস প্যাকেজটার কথা উল্লেখ করলেন, একটা বিশাল পরিমাণের স্টিমুলাস প্যাকেজ যেটা জিডিপির অনুপাতে প্রায় 3.5 ভাগের মতো, সেটাও কিন্তু বাস্তবায়ন করতে হবে। সুতরাং অর্থায়ন একটা বড় ধরনের সমস্যা। এবারে আমরা দেখতে পাচ্ছি এই অর্থ বছরের শেষ যে কোয়ার্টার, সেখানে কিন্তু রাজস্ব আদায় হয়েছে খুবই কম। এমনকি সামনের অর্থ বছরের রাজস্ব আদায় খুব কম হওয়ার সম্ভাবনা আছে। লক্ষ্যমাত্রা যা নির্ধারণ করা হচ্ছে, আমার ধারণা সেই লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে থাকবে সরকারের। সুতরাং যেটা করা উচিত সেটা হচ্ছে যে আগামী 2 বছর, সানামের পক্ষ থেকে আমরা বলেছি আগামী 2 বছর একটা বিশেষ অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার অধীনে 2 বছরের বাজেট, 2 বছরের বাজেট পরিকল্পনা করা উচিত, যেখানে বাজেট ঘাটতি, যেটা আমরা সাধারণত 4 থেকে 5% অফ জিডিপি রাখি, সেটা যদি 7 থেকে 8%ও হয়, আমরা মনে হয় সেটাকে মানিয়ে নিতে পারবো। পাশাপাশি অর্থায়নের জন্য আমাদেরকে যে অপ্রয়োজনীয় যে সরকারি খরচ যেগুলো আছে সেগুলোকে যেমন বন্ধ করতে হবে, পাশাপাশি বিদেশি যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, সেখান থেকে কিভাবে আমরা ঋণ আদায় করতে পারি স্বল্প সুদে এবং সহজ শর্তে, সেই জায়গা কিন্তু এখনই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।